নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের জন্য বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগত। আজ আমি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসের ৬ষ্ঠ থেকে ৯ম পরিচ্ছেদ পর্যন্ত পাঠ করব। শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসের ৬ষ্ঠ পরিচ্ছেদ। শুভ। কৃষ্ণদাসবাবু কলিকাতায় কালীঘাটে পূজা দিতে আসিয়াছিলেন। ভবানীপুরে বাসা করিলেন। আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার খুড়োর বাড়ি কোথায়, কলিকাতায় না ভবানীপুরে? তাহা আমি জানিতাম না। জিজ্ঞাসা করিলেন, কলিকাতার কোন জায়গায় তাহার বাসা? আমি তাহা কিছুই জানিতাম না। আমি জানিতাম যেমন মহেশপুর একখানি গণ্ডগ্রাম, কলিকাতা তেমনই একখানি গণ্ডগ্রাম মাত্র। একজন ভদ্রলোকের নাম করিলেই লোকে বলিয়া দিবে। এখন দেখিলাম যে কলিকাতা অনন্ত অট্টালিকার সমুদ্র বিশেষ। আমার জ্ঞাতিখুড়াকে সন্ধান করিবার কোনো উপায় দেখিলাম না। কৃষ্ণদাসবাবু আমার হইয়া অনেক সন্ধান করিলেন, কিন্তু কলিকাতায় একজন সামান্য গ্রাম্য লোকের ওরূপ সন্ধান করিলে কি হইবে? কৃষ্ণদাসবাবু কালী পূজা দিয়া কাশী যাইবেন কল্পনা ছিল। পূজা দেওয়া হইল, এখানে সপরিবারে কাশী যাইবার উদ্যোগ করিতে লাগিলেন। আমি কাঁদিতে লাগিলাম। তাহার পত্নী কহিলেন, তুমি আমার কথা শুনো, এখন কাহারও বাড়িতে দাসীপনা করো। আজ সুবি আসিবার কথা আছে, তাকে বলিয়া দিব বাড়িতে তোমার চাকরানি রাখিবে। আমি শুনিয়া আঁচড়াইয়া পড়িয়া উচ্চৈস্বরে কাঁদিতে লাগিলাম। শেষে কি কপালে দাসীপনা ছিল? আমার ঠোঁট কাটিয়া রক্ত পড়িতেছিল। কৃষ্ণদাসবাবুর দয়া হইল, সন্দেহ নাই, কিন্তু তিনি বলিলেন, আমি কি করিব? সে কথা সত্য, তিনি কি করিবেন? আমার কপাল। আমি একটা ঘরের ভিতর গিয়া একটা কোণে পড়িয়া কাঁদিতে লাগিলাম। সন্ধ্যার অল্প পূর্বে কৃষ্ণদাসবাবুর গিন্নি আমাকে ডাকিলেন। আমি বাহির হইয়া তাহার কাছে গেলাম। তিনি বলিলেন, এই শুভ এসেছে, তুমি যদি ওদের বাড়ি ঝি থাকো তবে বলিয়া দিই। ঝি থাকিব না, না খাইয়া মরিব, সে কথা তো স্থির করিয়াছি। কিন্তু এখনকার সে কথা নয়। এখন একবার শুভকে দেখিয়া লইলাম। শুভ শুনিয়া আমি ভাবিয়া রাখিয়াছিলাম যে সাহেব শুভ দরের একটা কি জিনিস। আমি তখন পাড়া গিয়ে মেয়ে দেখিলাম তা নয়, একটি স্ত্রীলোক, দেখিবার মতো সামগ্রী। অনেক দিন এমন ভালো সামগ্রী কিছু দেখি নাই। মানুষটি আমারই বয়সী হইবে। রং আমা অপেক্ষা যে ফর্সা তাও নয়। বেশভূষা এমন কিছু নয়। কানে গোটা কতক মাকড়ি, হাতে বালা, গলায় চিক, একখানা কলকা পেরে কাপড় পরা, তাতেই দেখিবার সামগ্রী। এমন মুখ দেখি নাই, যেন পদ্মটি ফুটিয়া আছে। চারিদিক হইতে সাপের মতো কোঁকড়া চুলগুলো ফনা তুলিয়া পদ্মটা ঘেরিয়াছে। খুব বড় বড় চোখ, কখনো স্থির কখনো হাসিতেছে। ঠোঁট দুইখানি পাতলা রাঙা টুকটুকে ফুলের পাপড়ির মতো উল্টানো। মুখখানি ছোট, সব শুদ্ধ যেন একটি ফুটন্ত ফুল। গড়ন পিটন কিরকম তা ধরিতে পারিলাম না। আম গাছের যে ডাল কচিয়া যায় সে ডাল যেমন বাতাসে খেলে, সেই রকম তাহার সর্বাঙ্গ খেলিতে লাগিল। যেমন নদীতে ঢেউ খেলে, তাহার শরীরে তেমনই কি একটা খেলিতে লাগিল। আমি কিছু ধরিতে পারিলাম না। তার মুখে কি একটা যেন মাখানো ছিল, তাহাতে আমাকে জাদু করিয়া ফেলিল। পাঠককে স্মরণ করিয়া দিতে হইবে না যে আমি পুরুষ মানুষ নহি, মেয়ে মানুষ। নিজেও একদিন একটু সৌন্দর্যগর্বিতা ছিলাম।
শুভর সঙ্গে একটি 3 বছরের ছেলে, সেটিও তেমনি একটি আধফুটন্ত ফুল। উঠিতেছে, পড়িতেছে, বসিতেছে, খেলিতেছে, হেলিতেছে, দুলিতেছে, নাচিতেছে, দৌড়াইতেছে, হাসিতেছে, বকিতেছে, মারিতেছে, সকলকে আদর করিতেছে। আমি অনিমেষ লোচনে শুভকে ও তার ছেলেকে দেখিতেছি। দেখিয়া কৃষ্ণদাসবাবুর গৃহিণী চটিয়া উঠিয়া বলিলেন, কথার উত্তর দাও না যে, ভাবো কি? আমি জিজ্ঞাসা করিলাম, উনি কে? গৃহিণী ঠাকুরী রানী ধমকাইয়া বলিলেন, তাও কি বলিয়া দিতে হইবে? ও শুভ, আর কে? তখন শুভ একটু হাসিয়া বলিল, তা মাসিমা, একটু বলিয়া দিতে হয় বই কি। উনি নতুন লোক, আমায় তো চেনেন না। এই বলিয়া শুভ আমার মুখপানে চাহিয়া বলিল, আমার নাম সুভাষিনী গো, ইনি আমার মাসিমা, আমাকে ছেলেবেলা থেকে ওরা শুভ বলেন। তারপর কথার সূত্রটা গৃহিণী নিজ হস্তে তুলিয়া লইলেন। বললেন, কলিকাতার রামরাম দত্তের ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে। তারা বড় মানুষ, ছেলেবেলা থেকে ও শ্বশুরবাড়িই থাকে, আমরা কখনো দেখতে পাই না। আমি কালীঘাটে এসেছি শুনে আমাকে একবার দেখা দিতে এসেছে। ওরা বড় মানুষ, বড় মানুষের বাড়ি তুমি কাজকর্ম করিতে পারিবে তো? আমি হরমোহন দত্তের মেয়ে, টাকার গইতে শুইতে চাইয়াছিলাম। আমি বড় মানুষের বাড়ি কাজ করিতে পারিব তো? আমার চোখে জল আসিল, মুখে হাসিও আসিল। তাহা আর কেহ দেখিল না, সুবাসিনী দেখিল। গৃহিণীকে বলিল, আমি একটু আড়ালে সে সকল কথা ওকে বলি গে, যদি উনি রাজি হন তবে সঙ্গে করিয়া লইয়া যাইব। এই বলিয়া সুবাসিনী আমার হাত ধরিয়া টানিয়া একটা ঘরের ভিতর লইয়া গেল। সেখানে কেহ ছিল না, কেবল ছেলেটি মার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া গেল। একখানা তক্তপোষ পাতা ছিল, সুবাসিনী তাহাতে বসিল, আমাকে হাত ধরিয়া টানিয়া বসাইল। বইল, আমার নাম না জিজ্ঞাসা করিতে বলিয়াছি, তোমার নাম কি ভাই? ভাই, যদি দাসীপনা করিতে পারি তবে ইয়ার কাছে পারি। মনে মনে ইয়া ভাবিয়াই উত্তর করিলাম, আমার 2টা নাম, একটি চলিত, একটি অপ্রচলিত। যেটি অপ্রচলিত তাহাই আদিয়াকে বলিয়াছি, কাজেই আপনার কাছে এখন তাহাই বলিব। আমার নাম কুমুদিনী। ছেলে বলিল, কুন্নুডিনী। সুভাষিনী বলিল, আর নাম এখন নাই শুনিলাম, জাতি কায়স্থ বটে। আমি বললাম, আমরা কায়স্থ। সুভাষিনী বলিল, কার মেয়ে, কার বউ, কোথায় বাড়ি তাহা এখন জিজ্ঞাসা করিব না, এখন যাহা বলিব তাহা শুনো। তুমি বড় মানুষের মেয়ে তাহা আমি জানিতে পারিয়াছি। তোমার হাতে গলায় গহনার কালি আজিও রহিয়াছে। তোমাকে দাসীপনা করিতে বলিব না। তুমি কিছু কিছু না দিতে জানো না কি? আমি বললাম, জানি, রান্না আমি পিত্তালয় যশস্বিনী ছিলাম। সুভাষিনী বলিল, আমাদের বাড়িতে আমরা সকলেই রাঁধি। মাঝখান থেকে ছেলে বলিল, মা, আমি দাঁদি। তবু কলিকাতার রেওয়াজ মতো একটা পাচিকাও আছে, সে মাগিটা বাড়ি যাইবে। ছেলে বলিল, তোমা বালি দাই। এখন মাকে বলিয়া তোমাকে তার জায়গায় রাখাইয়া দিব। তোমাকে রাঁধুনির মতো রাঁধিতে হইবে না, আমরা সকলেই রাঁধিব, তারই সঙ্গে তুমি 2-1 দিন রাঁধিবে, কেমন, রাজি? ছেলে বলিল, আজি। ও আজি? মা বলিল, তুই পাজি। ছেলে বলিল, আমি বাবু, বাবা পাজি। অমন কথা বলতে নেই বাবা। এ কথা ছেলেকে বলিয়া আমার মুখপানে চাহিয়া হাসিয়া সুভাষিনী বলিল, নিত্যই বলে। আমি বললাম, আপনার কাছে আমি দাসীপনা করিতেও রাজি। আপনি কেন বলো ভাই, বলো তো মাকে বলিও, সেই মাকে লই একটু গোল আছে।
তিনি একটু খিটখিটে, তাকে বশ করিয়া লইতে হইবে। তা তুমি পারিবে, আমি মানুষ চিনি, কেমন রাজি? আমি বলিলাম, রাজি না হইয়া কি করি? আমার আর উপায় নাই। আমার চক্ষুতে আবার জল আসিল। সে বলিল, উপায় নাই কেন? রও ভাই, আমি আসল কথা ভুলিয়া গিয়াছি, আমি আসিতেছি। সুভাষিনী ভোঁ করিয়া ছুটিয়া মাসির কাছে গেল। বলিল, হাঁ গা, ইনি তোমাদের কে গা? ওইটুকু পর্যন্ত আমি শুনিতে পাইলাম। তার মাসি কি বলিলেন তা শুনিতে পাইলাম না। বোধ হয় তিনি যতটুকু জানিতেন তাহাই বলিলেন। বলা বাহুল্য, তিনি কিছুই জানিতেন না। পুরোহিতের কাছে যতটুকু শুনিয়াছিলেন ততটুকু পর্যন্ত। ছেলেটি এবার মার সঙ্গে যায় নাই, আমার হাত লইয়া খেলা করিতেছিল। আমি তাহার সঙ্গে কথা কইতেছিলাম। সুভাষিনী ফিরিয়া আসিল। ছেলে বলিল, মা, আঙ্গা হাত দেখো। সুভাষিনী হাসিয়া বলিল, আমি তা অনেকক্ষণ দেখিয়াছি। আমাকে বলিল, চলো, গাড়ি তৈয়ার। না যাও, আমি ধরিয়া লইয়া যাইব, কিন্তু যে কথাটা বলিয়াছি মাকে বশ করিতে হইবে। সুভাষিনী আমাকে টানিয়া লইয়া গিয়া গাড়িতে তুলিল। পুরোহিত মহাশয়ের দেওয়া রাঙা পেরে কাপড় দুইখানির মধ্যে একখানি আমি পরিয়াছিলাম, আর একখানি দড়িতে শুকাইতেছিল। তাহা লইয়া যাইতে সময় দিল না। তাহার পরিবর্তে আমি সুভাষিনীর পুত্রকে কোলে লইয়া মুখচুম্বন করিতে করিতে চলিলাম। সপ্তম পরিচ্ছেদ। কালির বোতল। মা সুভাষিনীর শাশুড়ি, তাহাকে বশ করিতে হইবে, সুতরাং গিয়াই তাহাকে প্রণাম করিয়া পায়ের ধুলা লইলাম। তারপর এক নজর দেখিয়া লইলাম মানুষটা কীরকম। তিনি তখন ছাদের উপর অন্ধকারে একটা পাতি পাতিয়া তাকিয়া মাথায় দিয়া শুইয়া পড়িয়া আছেন। একটা ঝি পা টিপিয়া দিতেছে। আমার বোধ হইল একটা লম্বা কালির বোতল, গলায় গলায় কালি ভরা, পাটির উপর কাত হইয়া পড়িয়া গিয়াছে। পাকা চুলগুলি বোতলটির টিনের ঢাকনির মতো শোভা পাইতেছে। অন্ধকারটা বাড়াইয়া তুলিয়াছে। আমাকে দেখিয়া গৃহিণী ঠাকুরানী বধূকে জিজ্ঞাসা করিলেন, এটি কে? বধূ বলিল, তুমি একটা রাঁধুনি খুঁজিতেছিলে, তাই একে নিয়ে এসেছি। গৃহিণী, কোথায় পেলে? বধূ, মাসিমা গিয়াছেন। গৃহিণী, বামন না কায়েত? বধূ, কায়েত। গৃহিণী, তোমার মাসিমার পোড়া কপাল। কায়েতের মেয়ে নিয়ে কি হবে? একদিন বামনকে ভাত দিতে হলে কি দিব? বধূ, রোজ তো আর বামনকে ভাত দিতে হবে না, যে কয়েকদিন চলে চলুক, তারপর বামনই পেলে রাখা যাবে। তা বামনের মেয়ে ঠেকার বড়, আমরা তাদের রান্নাঘরে খেলে হাঁড়ি কুড়ি ফেলিয়া দেন, আবার পাতের প্রসাদ দিতে আসেন। কেন, আমরা কি মুচি? আমি মনে মনে সুভাষিনীকে ভূয়সী প্রশংসা করিলাম। কালি ভরা লম্বা বোতলটাকে সে মুঠোর ভিতর আনিতে জানে দেখিলাম। গৃহিণী বললেন, তা সত্যি বটে মা, ছোট লোকের এত অহংকার হওয়া যায় না। তা এখন দিন কত কায়েতের মেয়েই রেখে দেখি। মাইনে কত বলেছ? বধূ, তা আমার সঙ্গে কোনো কথা হয় নাই। গৃহিণী, হায় রে, কলিকালের মেয়ে, লোক রাখতে নিয়ে এসেছ, তার মাইনে কথা কও নাই? আমাকে গৃহিণী জিজ্ঞাসা করিলেন, কি নেবে তুমি? আমি বললাম, যখন আপনাদের আশ্রয় নিতে এসেছি তখন যা দিবেন তাই নিব। গৃহিণী, তা বামনের মেয়েকে কিছু বেশি দিতে হয় বটে, কিন্তু তুমি কায়েতের মেয়ে, তোমার 3 টাকা মাসে আর খোরাক পোশাক দিব। আমার একটু আশ্রয় পেলেই যথেষ্ট, সুতরাং তাহাতে সম্মত হইলাম। বলা বাহুল্য যে মাইনা লইতে হইবে শুনিয়াই প্রাণ কাঁদিয়া উঠিল। আমি বলিলাম, তাই দিবেন। মনে করিলাম গোল মিটিল, কিন্তু তাহা নহে, লম্বা বোতলটায় কালি অনেক। তিনি বলিলেন, তোমার বয়স কি গা? অন্ধকারে বয়স ঠাওর পাইতেছি না।
কিন্তু গলাটা ছেলে মানুষের মতো বোধ হইতেছে। আমি বলিলাম, বয়সই 19-20। গৃহিণী, তবে বাছা অন্যত্র কাজের চেষ্টা দেখো, গিয়া দেখি যাও। আমি সমস্ত লোক রাখি না। সুভাষিনী মাঝে হইতে বলিল, কেন মা, সমস্ত লোকে কি কাজকর্ম পারে না? গৃহিণী, দূর বেটি, পাগলের মেয়ে, সমস্ত কি লোক ভালো হয়? সমস্ত লোক কি ভালো হয়? সুভাষিনী, সে কি মা, দেশ শুদ্ধ সব সমস্ত লোক কি মন্দ? গৃহিণী, তা নাই হলো, তবে ছোট লোক যারা খেটে খায় তারা কি ভালো? এবার কান্না রাখিতে পারিলাম না, কাঁদিয়া উঠিয়া গেলাম। কালী বোতলটা পুত্রবধূকে জিজ্ঞাসা করল, ছুরি চলল নাকি? সুভাষিনী বলল, বোধহয়। গৃহিণী, তা যাকগে। সুভাষিনী, কিন্তু গৃহস্থের বাড়ি থেকে না খেয়ে যাবে? উহাকে কিছু খাওয়াইয়া বিদায় করিতেছি। এই বলিয়া সুভাষিনী আমার পিছু পিছু উঠিয়া আসিল, আমাকে ধরিয়া আপনার শয়নগৃহে লইয়া গেল। আমি বলিলাম, আর আমায় ধরিয়া রাখিতেছ কেন? পেটের দায় কি প্রাণের দায়, আমি এমন সব কথা শুনিবার জন্য থাকিতে পারিব না। সুভাষিনী বলল, থাকিয়া কাজ নাই, কিন্তু আমার অনুরোধে আজিকার রাত্রিটা থাকো। কোথায় যাইব, কাজে চক্ষু মুচিয়া সে রাত্রিটা থাকিতে সম্মত হইলাম। এ কথা ও কথার পর সুভাষিনী জিজ্ঞাসা করিল, এখানে যদি না থাকো তবে যাবে কোথায়? আমি বললাম, গঙ্গায়। এবার সুভাষিনীও একটু চক্ষু মুছিল, বলিল, গঙ্গায় যাইতে হইবে না, আমি কি করি তা একটুখানি বসিয়া দেখো। গোলযোগ উপস্থিত করিও না, আমার কথা শুনিও। এই বলিয়া সুভাষিনী হারানি বলিয়া ঝিকে ডাকিল। হারানি সুভাষিনীর খাস ঝি। হারানি আসিল, মোটাসোটা, কালো কুচকুচে, 40 পার, হাসি মুখ ধরে না, সবটাতেই একটু হাসি, সকলটাতেই হাসি, একটু তিরবিরে। সুভাষিনী বলিল, একবার তাকে ডেকে পাঠা। হারানি বলল, এখন অসময় আসবেন কি? আমি ডাকিয়া পাঠাই বা কি করিয়া? সুভাষিনী ভূভঙ্গ করিল, যেমন করে পারিস ডাকগে যা। হারানি হাসিতে হাসিতে চলিয়া গেল। আমি সুভাষিনীকে জিজ্ঞাসা করিলাম, ডাকিতে পাঠাইলে কাকে? তোমার স্বামীকে? সুভাষিনী, না তো কি পাড়ার মুদির মিনসেকে এই রাত্রে ডাকিতে পাঠাইব? আমি বলি আমায় উঠিয়া যাইতে হইবে কিনা তাই জিজ্ঞাসা করিতেছিলাম। সুভাষিনী বলিল, না, এইখানে বসিয়া থাক। সুভাষিনীর স্বামী আসিলেন, বেশ সুন্দর পুরুষ। তিনি আসিয়াই বলিলেন, তলব কেন? তারপর আমাকে দেখিয়া বললেন, ইনি কে? সুভাষিনী বলিল, ওর জন্যই তোমাকে ডেকেছি। আমাদের রাঁধুনি বাড়ি যাবে, তাই ওকে তার জায়গায় রাখিবার জন্য আমি মাসির কাছে থেকে এনেছি, কিন্তু মা ওকে রাখিতে চান না। তার স্বামী বললেন, কেন চান না? সুভাষিনী, সমস্ত বয়স। সুভার স্বামী একটু হাসিলেন, বললেন, তা আমায় কি করিতে হইবে? সুভাষিনী, ওকে রাখিয়ে দিতে হবে। স্বামী, কেন? সুভাষিনী, তাহার নিকট গিয়া আমি না শুনিতে পাই এমন স্বরে বলিল, আমার হুকুম, কিন্তু আমি শুনিতে পাইলাম। তার স্বামীও তেমন স্বরে বলিলেন, যে আজ্ঞা। সুভাষিনী, কখন পারিবে? স্বামী, খাওয়ার সময়। তিনি গেলে আমি বললাম, উনি যেন রাখাইলেন, কিন্তু এমন কটু কথা সয়ে আমি থাকি কি প্রকারে? সুভাষিনী, সে পরের কথা পরে হবে, গঙ্গা তো আর একদিনে বুঝিয়া যাইবে না। রাত্রি 9টার সময় সুভাষিনীর স্বামী, তার নাম রমণবাবু, আহার করিতে আসিলেন। তার মা কাছে গিয়া বসিল। সুভাষিনী আমাকে টানিয়া লইয়া চলিল, বলিল, কি হয় দেখি গে, চলো। আমরা আড়াল হইতে দেখিলাম নানাবিধ ব্যঞ্জন রান্না হইয়াছে, কিন্তু রমণবাবু একবার একটু করিয়া মুখে দিলেন আর সরাইয়া রাখিলেন, কিছুই খাইলেন না।
তার মা জিজ্ঞাসা করিলেন, কিছুই তো খেলি না বাবা? পুত্র বলিল, ও রান্না ভূত প্রেত খেতে পারে না। বামন ঠাকুরানীর রান্না খেয়ে খেয়ে অরুচি জন্মে গেছে। মনে করেছি কাল থেকে পিসিমার বাড়ি গিয়ে খেয়ে আসবো। তখন গৃহিণী ছোট হয়ে গেলেন। বললেন, তা করতে হবে না বাবা, আমি আর রাঁধুনির আনাইতেছি। বাবু হাত ধুইয়া উঠিয়া গেলেন। দেখিয়া সুবাসিনী বলিল, আমার জন্য ভাই ওর খাওয়া হইল না। তা না হোক, কাজটা হইলেই হয়। আমি অপ্রতিভ হইয়া কি বলিতেছিলাম, এমন সময় হারানি আসিয়া সুবাসিনীকে বলিল, তোমার শাশুড়ি ডাকিতেছেন। এই বলিয়া সে খামোকা আমার দিকে চাইয়া একটু হাসিল। আমি বুঝিয়াছিলাম হাসি তার রোগ। সুবাসিনীর শাশুড়ির কাছে গেলে আমি আড়াল হইতে শুনিতে লাগিলাম। সুবাসিনীর শাশুড়ি বলিতে লাগিল, সে কায়ের ছুঁইটে চলে গেছে নাকি? শুভা, না, তার এখনো যাওয়া খাওয়া হয় নাই বলিয়া যাইতে দিই নাই। গৃহিণী বললেন, সে রাঁধে কেমন? শুভা, তা জানি না। গৃহিণী, আজ নয় সে নাই গেল, কাল তাকে দিয়া দুই একখানা রাঁধিয়ে দেখিতে হইবে। শুভা, তবে তাকে রাখি গে। এই বলিয়া সুবাসিনী আমার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, ভাই তুমি রাঁধিতে জানো তো? আমি বলিলাম, জানি, তা তো বলেছি। শুভা, ভালো রাঁধিতে পারো তো? আমি, কাল খেয়ে দেখে বুঝিতে পারিবে। শুভা, যদি অভ্যাস না থাকে তবে বলো, আমি কাছে বসিয়া শিখিয়া দিব। আমি হাসিলাম, বইলাম, পরের কথা পরে হবে। অষ্টম পরিচ্ছেদ। বিবি পাণ্ডব। পরদিন রাঁধিলাম। সুবাসিনী দেখাইয়া দিতে আসিয়াছিল। আমি ইচ্ছা করিয়া সেই সময় লঙ্কা ফোড়ন দিলাম। সে কাশিতে কাশিতে উঠিয়া গেল, বলিল, মরণ আর কি। রান্না হইলে বালক বালিকারা প্রথমে খাইল। সুবাসিনীর ছেলে অন্ন ব্যঞ্জন বড় খায় না, কিন্তু সুবাসিনীর 5 বৎসরের একটি মেয়ে ছিল। সুবাসিনী তাকে জিজ্ঞাসা করিল, কেমন রান্না হয়েছে হেমা? সে বলিল, বেশ, বেশ গো বেশ। মেয়েটি বড় শ্লোক বলিতে ভালোবাসিত। সে আবার বলিল, বেশ গো বেশ, রাঁধো বেশ, বাঁধো কেশ, বকুল ফুলের মালা, রাঙা শাড়ি, হাতে হাঁড়ি, রাজ্য গোয়ালার বালা। এমন সময় বাজল বাঁশি কদম্বের তলে, কাঁদিয়ে ছেলে রান্না ফেলে রাঁধুনি ছোটে জলে। মা ধমকাইল, নে শ্লোক রাখ। তখন মেয়ে চুপ করিল। তারপর রমণবাবু খাইতে বসিলেন। আড়াল হইতে দেখিতে লাগিলাম। দেখিলাম তিনি সমস্ত ব্যঞ্জনগুলি কুড়াইয়া খাইলেন। গৃহিণীর মুখে হাসি ধরে না। রমণবাবু জিজ্ঞাসা করিলেন, আজ কে রেঁধেছে মা? গৃহিণী বলিলেন, একটি নূতন লোক রেঁধে আসিয়াছে। রমণবাবু বলিলেন, রাঁধে ভালো। এই বলিয়া তিনি হাত ধুইয়া উঠিয়া গেলেন। তারপর কর্তা খাইতে বসিলেন। সেখানে আমি যাইতে পারিলাম না। গৃহিণীর আদেশ মতো বুড়ো বামন ঠাকুরানী কর্তার ভাত লইয়া গেলেন। বুড়া বামন ঠাকুরানী কর্তার ভাত লইয়া গেলেন। এখন বুঝিলাম গৃহিণীর কোথায় ব্যথা, কেন তিনি সমর্থবয়স্কা স্ত্রীলোক রাখিতে পারেন না। প্রতিজ্ঞা করিলাম, যতদিন এখানে থাকি সে দিক মারাইব না। আমি সময়ান্তরে লোকজনের কাছে সংবাদ লইয়াছিলাম কর্তার কেমন চরিত্র। সকলেই জানিত তিনি অতি ভদ্রলোক, জিতেন্দ্রীয়, তবে কালির বোতলটার গলায় কালি। বামন ঠাকুরানী ফিরিয়া আসিলে তাঁকে জিজ্ঞাসা করিলাম যে কর্তা রান্না খেয়ে কি বললেন। বামনি চটিয়া লাল, চাচাইয়া উঠিয়া বলিল, ওগো বেশ রেঁধেছ গো, বেশ রেঁধেছ। আমরাও রাঁধতে জানি, তা বুড়ো হলে কি আর দর হয়? এখন রাঁধিতে গেলে রূপ যৌবন চাই। বুঝিলাম কর্তা খাইয়া ভালো বলিয়াছেন, কিন্তু বামনিকে নিয়ে একটু রঙ্গ করিতে সাধ হইল। বইলাম,
তার রূপ যৌবন চাইবই কি বামন দিদি, বুড়িকে দেখিলে কার খেতে রোচে? দাঁত বাহির করিয়া অতি কর্কশ কণ্ঠে বামনি বলিল, তোমারই যদি বুঝি রূপ যৌবন থাকিবে, মুখে পোকা পড়বে না? এই বলিয়া রাগের মাথায় একটা হাঁড়ি চড়াইতে গিয়া পাচিকা দেবী হাঁড়িটা ভাঙিয়া ফেলিলেন। আমি বলিলাম, দেখিলে দিদি, রূপ যৌবন না থাকিলে হাতের হাঁড়ি ভাটে। তখন ব্রাহ্মণী ঠাকুরানী অর্ধনগ্নাবস্থায় বেরিয়ে নিয়া আমাকে তাড়া করিয়া মারিতে আসিলেন। বয়োদ্দোষে কানে একটু খাটো, বোধহয় আমার সকল কথা শুনিতে পান নাই, বড় কদর্য প্রত্যুত্তর করিলেন। আমারও রঙ্গ চড়িল। আমি বললাম, দিদি থামো, বেরিয়ে হাতে থাকিলেই ভালো। এই সময় সুবাসিনী সেই ঘরের ভিতর প্রবেশ করিল। বামনী রাগে তাহাকে দেখিতে পাইল না, আর আমাকে আবার তাড়াইয়া আসিয়া বলিল, হারামজাদি, যা মুখে আসে তাই বলিবি? বেরিয়ে আমার হাতে থাকিবে না তো কি পাইপ দেবে নাকি? আমি পাগল? তখন সুবাসিনী ভূভঙ্গ করিয়া তাহাকে বলিল, আমি লোক এনেছি, তুমি হারামজাদি বলবার কে? তুমি বেরো আমার বাড়ি থেকে। তখন পাচিকা শশব্যস্তে বেরি ফেলিয়া দিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, ও মা, সে কি কথা গো? আমি কখন হারামজাদি বললেম? এমন কথা আমি কখনো মুখেও আনিনি। তোমরা আশ্চর্য করিলে মা। শুনিয়া সুবাসিনী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। বামুন ঠাকুরানী তখন ডাক ছাড়িয়া কাঁদিতে আরম্ভ করিলেন। বুঝলেন, আমি যদি হারামজাদি বলে থাকি তবে আমি যেন গোল্লায় যাই। আমি বললাম, বালাই 60, আমি যেন জমের বাড়ি যাই। আমি, সে কি দিদি, এত সকাল সকাল? ছি দিদি, আর দুদিন থাকো না, আমার যেন নরকেও ঠাঁই হয় না। এবার আমি বললাম, ওটিও বলিও না দিদি, নরকের লোক যদি তোমার রান্না না খেলে তবে নরক হবার কি? বুড়ি কাঁদিয়া সুবাসিনীর কাছে নালিশ করিল, আমাকে যা মুখে আসিবে তাই বলিবে, আর তুমি কিচ্ছু বলিবে না। আমি চললেম গিন্নির কাছে। সুবা, বাছা, তাহলে আমাকেও বলিতে হইবে, তুমি একে হারামজাদি বলেছ। বুড়ি তখন গালে চড়াইতে আরম্ভ করিল, আমি কখন হারামজাদি বললেম? 1 ঘা। আমি কখন হারামজাদি বললেম? 2 ঘা। আমি কখন হারামজাদি বললেম? 3 ঘা। ইতি সমাপ্ত। তখন আমরা বুড়িকে কিছু মিষ্ট কথা বলিতে আরম্ভ করিলাম। প্রথমে আমি বললাম, হাঁগা বউ ঠাকুরান, হারামজাদি বলিতে তুমি কখন শুনিলে? উনি কখন এর কথা বললেন? কই, আমি তো শুনি নাই। বুড়ি তখন বলল, এই শুনিলে বৌদিদি, আমার মুখে কি অমন সব কথা বেরোয়? সুবাসিনী বলিল, তা হবে, বাইরে কে কাকে বলিতেছিল সেই কথাটা আমার কানে গিয়া থাকিবে। বামুন ঠাকুরানী কি তেমন লোক? ওর রান্না কাল খেয়েছিলে তো? এ কলিকাতার ভিতর অমন কেউ রাঁধিতে পারে না, অমন কেউ রাঁধিতে পারে না। ওর রান্না কাল খেয়েছিলে তো? এ কলিকাতার ভিতর অমন কেউ রাঁধিতে পারে না। বামনি আমার দিকে চাহিয়া বলল, শুনলে গা? আমি বললাম, তা তো সবাই বলে, আমি অমন রান্না কখনো খাই নাই। বুড়ি এক গাল হাসিয়া বলল, তা তোমরা বলবে বই কি মা, তোমরা হলে ভালো মানুষের মেয়ে, তোমরা তো রান্না চেনো। আহা, এমন মেয়েকে কি আমি গালি দিতে পারি? এ কোন বড় ঘরের মেয়ে? তা তুমি দিদি ভেবো না, আমি তোমাকে রান্নাবান্না শিখিয়ে দিয়ে তবে যাব। বুড়ির সঙ্গে এইরূপে আপোষ হইয়া গেল। আমি অনেক দিন ধরিয়া কেবল কাঁদিয়াছিলাম, অনেক দিনের পর আজ হাসিলাম। সে হাসি তামাশা দরিদ্রের নিধির মতো বড় মিষ্ট লাগিয়াছিল, তাই বুড়ির কথাটা এত সবিস্তারে লিখিলাম। সেই হাসি আমি এ জন্মে ভুলিব না, আর কখনো হাসিয়া তেমন সুখ পাইব না। তারপর গৃহিণী আহারে বসিলেন। বসিয়া থাকিয়া যত্নপূর্বক তাহাকে ব্যঞ্জনগুলি খাওয়াইলাম। মাগি গিলিল অনেক, শেষে বলিল, রাঁধো ভালো তো গা, কোথায় রান্না শিখিলে? আমি বলিলাম, বাপের বাড়ি। গৃহিণী, তোমার বাপের বাড়ি কোথায় গা? আমি একটা মিছে কথা বলিলাম।
গৃহিণী বলিলেন, এ তো বড় মানুষের ঘরের মতো রান্না। তোমার বাপ কি বড় মানুষ ছিলেন? আমি, তা ছিলেন। গৃহিণী, তবে তুমি রাঁধিতে এসেছো কেন? আমি, দুরবস্থায় পড়িয়াছি। গৃহিণী, তা আমার কাছে থাকো, বেশ থাকিবে। তুমি বড় মানুষের মেয়ে, আমার ঘরে তেমনই থাকিবে। পরে সুবাসিনীকে ডাকিয়া বলিলেন, বৌমা দেখো গো, একে যেন কেউ কড়া কথা না বলে। আর তুমি তো বলবেই না, তুমি তেমন মানুষের মেয়ে নও। সুবাসিনীর ছেলে সেখানে বসিয়াছিল। ছেলে বলিল, আমি কলাকাতা বলবো। আমি বললাম, বল দেখি। সে বলিল, কলা চাতু হালি আল কিমা। সুবাসিনী বলিল, তোর শাশুড়ি। ছেলে বলিল, কই ছাছুলি? সুবাসিনী মেয়ে আমাকে দেখাইয়া বলিল, ওই তোর শাশুড়ি। তখন ছেলে বলিতে লাগিল, কোনোদিনই ছাছুলি, কোনোদিনই ছাছুলি। সুবাসিনী আমার সঙ্গে একটা সম্বন্ধ পাতাইবার জন্য বেড়াইতেছিল। ছেলে মেয়ের মুখের এই কথা শুনিয়া সে আমাকে বলিল, তবে আজ হইতে তুমি আমার বেআইন হইলে। তারপর সুবাসিনী খাইতে বসিল, আমিও তারও কাছে খাওয়াইতে বসিলাম। খাইতে খাইতে সে জিজ্ঞাসা করিল, তোমার কয়টি বিয়ে বেয়ান? কথাটা বুঝিলাম। বললাম, কেন, রান্নাটা দ্রৌপদীর মতো লাগিল নাকি? সুভা, ও ইয়াস, বিবি পাণ্ডব ফার্স্ট ক্লাস বাবুর্চি ছিল। এখন আমার শাশুকে বুঝিতে পারিলে তো? আমি বললাম, বড় নয়, কাঙালে আর বড় মানুষের মেয়ের সঙ্গে সকলেই একটু প্রভেদ করে। সুবাসিনী হাসিয়া উঠিল, বলিল, মরণ আর কি তোমার, এই বুঝিয়াছ? তুমি বড় মানুষের মেয়ে বলে বুঝি তোমার আদর করেছেন? আমি বললাম, তবে কি? সুবাসিনী, ওর ছেলে পেট ভরে খাবে, তাই তোমার এত আদর। এখন যদি তুমি একটু কোট করো, তবে তোমার মাহিনা ডবল হইয়া যায়। আমি বলিলাম, আমি মাইনা চাই না, না লইলে যদি কোনো গোলযোগ উপস্থিত হয়, এই জন্য হাত পাতিয়া মাইনা লইয়া তোমার নিকট রাখিব। তুমি কাঙাল গরিবকে দিও, আমি আশ্রয় পাইয়াছি, এই আমার যথেষ্ট। নবম পরিচ্ছেদ, পাকা চুলের সুখ দুঃখ। আমি আশ্রয় পাইলাম, আরেকটি অমূল্য রত্ন পাইলাম, একটি হিতৈষিণী সখী। দেখিতে লাগিলাম যে সুবাসিনী আমাকে আন্তরিক ভালোবাসিতে লাগিল। আপনার ভগিনীর সঙ্গে যেমন ব্যবহার করিতে হয়, আমার সঙ্গে তেমনই ব্যবহার করিত। তাঁর শাসনে দাসদাসীরাও আমাকে অমান্য করত না। এদিকে রান্নাবান্না সম্বন্ধ সুখ হইল। সেই বুড়ি ব্রাহ্মণ ঠাকুরানী, তাহার নাম সোনার মা, তিনি বাড়ি গেলেন না। মনে করিলেন তিনি গেলে আর চাকরিটি পাইবেন না, আমি কাইমি হইব। তিনি এই ভাবিয়া নানা ছুতো করিয়া বাড়ি গেলেন না। সুবাসিনীর সুপারিশে আমরা দুইজনেই রহিলাম। তিনি শাশুড়িকে বুঝাইলেন যে কুমুদিনী ভদ্রলোকের মেয়ে, একা সব রান্না করে পারিয়া উঠিবে না, আর সোনার মা বুড়া মানুষই বা কোথায় যায়। শাশুড়ি বলিল, দুইজনকেই কি রাখিতে পারি, এত টাকা জোগায় কে? বধূ বলিল, তা একজনকে রাখিতে হলে সোনার মাকে রাখিতে হয়, কুমু এত পারবে না। গিন্নি বললেন, না না, সোনার মার রান্না আমার ছেলে খেতে পারবে না, তুমি তবে দুইজনেই থাক। আমার কষ্ট নিবারণের জন্য সুবাসিনী এই কৌশলটুকু করিল। গিন্নি তার হাতে কলের পুতুল, কেননা সে রমণের বউ, রমণের বউর কথা ঠেলে কার সাধ্য। তাতে আবার সুবাসিনীর বুঝি যেমন প্রখর বুদ্ধি, যেমন প্রখর স্বভাবও তেমনই সুন্দর। এমন বন্ধু পাইয়া আমার এ দুঃখের দিনে একটু সুখ হইল। আমি মাছ মাংস রাঁধি বা দু একখানা ভালো ব্যঞ্জন রাঁধি,
বাকি সময়টুকু সুভাষিনীর সঙ্গে গল্প করি, তার ছেলে মেয়ের সঙ্গে গল্প করি, হলো বা স্বয়ং গৃহিণীর সঙ্গে একটু ইয়ার্কি করি। কিন্তু শেষ কাজটায় একটু বড় গোল পুড়িয়া গেলাম। গৃহিণীর বিশ্বাস তার বয়স কাঁচা, কেবল অদিষ্ট দোষে গাছ কতক চুল পাকিয়াছে, তাহা তুলে দিলেই তিনি আবার যুবতী হইতে পারেন। এই জন্য তিনি লোক পাইলেই এবং অবসর পাইলেই পাকা চুল তুলাইতে বসিতেন। একদিন আমাকে এই কাজে বেগার ধরিলেন। আমি কিছু ক্ষিপ্রহস্ত শীঘ্রই ভাদ্র মাসের উলুক্ষেত সাফ করিতেছিলাম। দূর হইতে দেখিতে পাইয়া সুভাষিনী আমাকে অঙ্গুলির ইঙ্গিতে ডাকিল। আমি গৃহিণী কাছ হইতে ছুটি লইয়া বধূর কাছে গেলাম। সুভাষিনী বলিল, ও কি কাণ্ড, আমার শাশুড়িকে ন্যাড়ামুড়া করিয়া দিতেছ কেন? আমি বললাম, ও পাপ একদিনে চুকানোই ভালো। সুভা, তাহলে কি টিকতে পারবে? যাবে কোথায়? আমি, আমার হাত থামে না যে। সুভা, মরণ আর কি, 2-1 কেজি তুলে চলে আসতে পারো না? আমি, তোমার শাশুড়িতে ছাড়ে না। সুভা, বলো গে যে, কই পাকা চুলতে বেশি দেখতে পাই না, এই বলে চলে এসো। আমি হাসিয়া বলিলাম, এমন দিনে ডাকাতি কি করা যায়? লোকে বলবে কি, এ যে আমার কালাদিঘির ডাকাতি। সুভা, কালাদিঘির ডাকাতি কি? সুভাষিনীর সঙ্গে কথা কইতে আমি একটু আত্মবিস্মৃত হইতাম। হঠাৎ কালাদিঘির কথা অসাবধানে মুখে দিয়া বাহির হইয়াছিল। কথা চাপিয়া গেলাম, বললাম, সে গল্প আর একদিন করিব। সুভা, আমি যা বলিলাম তা একবারই বলিয়াই দেখো না, আমার অনুরোধে। হাসিতে হাসিতে আমি গিন্নির কাছে গিয়া আবার পাকা চুল তুলিতে বসিলাম। 2-4 গাছা তুলিয়া বলিলাম, কই আর বড় পাকা দেখিতে পাই না, 2-1 গাছা রইল, কাল তুলে দিব। মাগি একগাল হাসিল, বইল, আবার বেটিরা বলে সব চুলই পাকা। সেদিন আমার আদর বাড়িল, কিন্তু যাহাতে দিন বসিয়া পাকা চুল তুলিতে না হয় সে ব্যবস্থা করিব মনে মনে স্থির করিলাম। বেতনের টাকা পাইয়াছিলাম, তা হইতে একটা টাকা হারানির হাতে দিলাম। বইলাম, 1 টাকার 1 শিশি কলপ কারো হাত দিয়া কিনিয়া আনিয়া দে। হারানি হাসিয়া কুটোপাট, হাসি থামিলে বইল, কলম নিয়ে কি করবে গা, কাঠ চুলে দেবে? আমি, বামুন ঠাকুরানী। এবার হারানি হাসিতে বসিয়া পড়িল। এমন সময় বামুন ঠাকুরানী সেখানে আসিয়া পড়িল। তখন সে হাসি থামাইবার জন্য মুখে কাপড় গুঁজিয়া দিতে লাগিল। কিছুতেই থামাইতে না পারিয়া সেখান হইতে পলাইয়া গেল। বামুন ঠাকুরানী বলিলেন, ও অত হাসিতেছে কেন? আমি বললাম, ওর অন্য কাজ তো দেখি না। এখন আমি বলিয়াছিলাম যে বামুন ঠাকুরানীর চুলে কলপ দিয়া দিলে হয় না, তাই অমন করছিল। বামুন ঠাকুরানী, তা হত হাসি কিসে, দিলেই বা ক্ষতি কি? সোনের নুড়ি বলে ছেলেগুলো খ্যাপায়, তা সে দায়তে বাঁচব। সুভাষিনীর মেয়ে হেমা অমনি আরম্ভ করিল, চলে বুড়ি সোনের নুড়ি, খোঁপায় ঘেঁটু ফুল, হাতে নড়ি, গলায় দড়ি, কানে জোড়া দুল। হেমার ভাই বলিল, জোলা দুম। তখন কাহার উপর জোলা দুম পড়িবে আশঙ্কায় সুভাষিনী আমাকে সরাইয়া লইয়া গেল। বুঝিলাম বামুনির কলপের বড় ইচ্ছা। বলিলাম, আচ্ছা, আমি কলপ দিয়া দিব। বামুনি বলিল, আচ্ছা তাই দিও, তুমি বেঁচে থাকো, তোমার সোনার গহনা হোক, তুমি খুব রাঁধতে শেখো। হারানি হাসে, কিন্তু কাজের লোক, শীঘ্র 1 শিশু উত্তম কলপ আনিয়া দিল। আমি তা হাতে করিয়া গিন্নির পাকা চুল তুলিতে গেলাম। গিন্নি জিজ্ঞাসা করলেন, হাতে কি ও? আমি বললাম, একটা আড়ক।
এটা চুলে মাখাইলে সব পাকা চুল উঠিয়া আসে, কাঁচা চুল থাকে। গৃহিণী বললেন, বটে? এমন আশ্চর্য আরোগ তো কখনো শুনি নাই। ভালো, মাখাও দেখি। দেখিও, কলপ দিও না জানো। আমি উত্তম করিয়া তাহার চুলে কলপ মাখাইয়া দিলাম। দিয়া পাকা চুল আর নাই বলিয়া চলিয়া গেলাম। নিয়মিত সময় উত্তীর্ণ হইলে তার সমস্ত চুলগুলি কালো হইয়া গেল। দুর্ভাগ্যবশত হারানি ঘর ঝাঁট দিতে দিতে তাহা দেখিতে পাইল। তখন সে ঝাঁটা ফেলিয়া দিয়া মুখে কাপড় গজিয়া হাসিতে হাসিতে সদর বাড়ি চলিয়া গেল। সেখানে কি ঝি এইরকম একটা গোলযোগ হইল। সে আবার ভিতরের বাড়িতে আসিয়া মুখে কাপড় গুঁজিতে গুঁজিতে ছাদের উপর চলিয়া গেল। সেখানে সোনার মা চুল শুকাইতেছিল। সে জিজ্ঞাসা করিল, কি হয়েছে? হারানি হাসির জ্বালায় কথা কইতে পারিল না, কেবল হাত দিয়া মাথা দেখাইতে লাগাইল। সোনার মা কিছু বুঝিতে না পারিয়া নিচে আসিয়া দেখিল যে গৃহিণীর মাথার চুল সব কালো। সে পুকুরিয়া কাঁদিয়া উঠিল, বলিল, ও মা, এ কি হলো গো? তোমার মাথার সব চুল কালো হয়ে গেছে গো। ও মা, কে না জানি তোমার ওষুধ করিল। এমন সময় সুবাসিনী আসিয়া আমাকে পাকড়াইল। হাসিতে হাসিতে বলিল, পোড়ার মুখী, ও করেছ কি? মার চুলে কলপ দিয়াছ? আমি, শুভা, তোমার মুখে আগুন, কি কাণ্ডকানা হয় দেখো। আমি, তুমি নিশ্চিন্ত থাকো। এমন সময় গৃহিণী স্বয়ং আমাকে তলব করিলেন। বললেন, হাঙ্গা কুমো, তুমি কি আমার মাথায় কলপ দিয়াছ? দেখিলাম গৃহিণীর মুখখানা বেশ প্রসন্ন। আমি বললাম, অমন কথা কে বললে মা? গৃহিণী, এই যে সোনার মা বলছে। আমি, সোনার মার কি? ও কলম নয় মা, আমার ওষুধ। গৃহিণী, তা বেশ ওষুধ বাছা, আরশি একখানা আনো দেখি। একখানা আরশি আনিয়া দিলাম। দেখিয়া গৃহিণী বললেন, ও মা, সব চুল কালো হয়ে গেছে। আহ, আবাগের বেটি, লোকে এখনই বলবে কলপ দিয়েছে। গৃহিণীর মুখে হাসি ধরে না। সেদিন সন্ধ্যার পর আমার রান্না সুখ্যাতি করিয়া আমার বেতন বাড়াইয়া দিলেন, আর বলিলেন, বাছা, কেবল কাঁচের চুড়ি হাতে দিয়া বেড়াও, দেখিয়া কষ্ট হয়। এই বলিয়া তিনি নিজে বহুকাল পরিত্যক্ত একজোড়া সোনার বালা আমায় বকশিস করিলেন। লইতে আমার মাথা কাটা গেল। চোখের জল সামলাইতে পারিলাম না, কাজেই লইব না। কথাটা বলিবার অবসর পাইলাম না। একটু অবসর পাইয়া বুড়ো বামন ঠাকুরানী আমাকে ধরিল, বলিল, ভাই, আর সে ওষুধ নেই কি? আমি, কোন ওষুধ? বামিনীকে তার স্বামী বশ করিবার জন্য যা দিয়েছিলেন। বামনী, দূর হ, একেই বলে ছেলে বুদ্ধি। আমার কি সে সামগ্রী আছে? আমি, নেই, সে কি গো, একটাও না। বামনী, তোদের বুঝি 5টা করে থাকে? আমি, তা নইলে আর অমন রাঁধি? দ্রৌপদী না হলে ভালো রাঁধা যায়? গোটা 5 জোটাও না, রান্না খেয়ে লোকে অজ্ঞান হবে। বামনী দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, বলল, একটাই জোটে না ভাই, তার আবার 5টা। মুসলমানের হয় যত দোষ হিন্দুর মেয়ে, আর হবেই বা কিসে? এই তো সোনের নুড়ি চুল। তাই বলছিলাম, বলি, সে ওষুধটা আর আছে যাতে চুল কালো হয়? আমি, তাই বলো, আছে বই কি। আমি তখন কলপের শিশি বামন ঠাকুরানীকে দিয়ে গেলাম। বামন ঠাকুরানী রাত্রিতে জলযোগান্তে শয়নকালে অন্ধকারে তাহা চুলে মাখাইয়াছিলেন। কতক চুলে লাগিয়াছিল, কতক চুলে লাগে নাই, কতক বা চোখে মুখে লাগিয়াছিল। সকালবেলা যখন তিনি দর্শন দিলেন, তখন চুলগুলো 5 রঙা বিড়ালের লোমের মতো, কিছু সাদা, কিছু রাঙা, কিছু কালো, আর মুখখানি কতক মুখ পোড়া বাঁদরের মতো, কতক মেনি বিড়ালের মতো। দেখিবা মাত্র পৌরবর্গ উচ্চস্বরে হাসিয়া উঠিল। সে হাসি আর থামে না।
যে যখন পাচিকাকে দেখে সে তখনই হাসিয়া ওঠে। হারানি হাসিতে হাসিতে বেদম হইয়া সুবাসিনীর পায়ে আছড়াইয়া পড়িল। হাঁপাইতে হাঁপাইতে বলিল, বউ ঠাকুরানী, আমাকে জবাব দাও, আমি এমন হাসির বাড়িতে থাকিতে পারিব না, কোনোদিন দম বন্ধ হইয়া মরিয়া যাইব। সুবাসিনী মেয়েও বুড়িকে জ্বালাইল, বইল, বুড়ি পিসি, সাজ সাজালে কে? জম বলেছে, সোনার চাঁদ এসো আমার ঘরে, তাই ঘাটের সজ্জা সাজিয়ে দিলে সিঁদুরের গোবরে। একদিন একটা বিড়াল হাঁড়ি হইতে মাছ খাইয়াছিল, তার মুখে কালিঝুলি লাগিয়াছিল। সুবাসিনীর ছেলে তাহা দেখিয়াছিল। সে বুড়িকে দেখিয়া বলিল, মা, বুলি পিচি হাঁড়ি খেয়েছে। অথচ বামুন ঠাকুরানীর কাছে আমার ইঙ্গিত মতো কথাটা কেউ ভাঙিল না। তিনি অকাতরে সেই বানর মার্জার মিশ্রিত কান্তি সকলের সম্মুখে বিকশিত করিতে লাগিলেন। হাসি দেখিয়া তিনি সকলকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, তোমরা কেন হাসছো গা? সকলেই আমার ইঙ্গিত মতো বলিল, ওই ছেলে কি বলছে শুনছো না? বলে, বুলি পিচি হাঁড়ি খেয়েছে। কাল রাতে কে তোমার হাঁড়ি সালে হাঁড়ি খেয়ে গিয়েছে, তাই সবাই বলা বলি করছে। বুড়ি সোনার মা কি বুড়া বয়সে এমন কাজ করবে? বুড়ি তখন গালির ছড়া আরম্ভ করিল। সর্বনাশীরা, শতেক কক্ষারীরা, আবাগীরা ইত্যাদি ইত্যাদি মন্ত্রোচ্চারণপূর্বক তাহাদিগকে এবং তাহাদিগের স্বামী পুত্রকে গ্রহণ করিবার জন্য যমকে অনেকবার তিনি আমন্ত্রণ করিলেন, কিন্তু যমরাজ সে বিষয়ে আপাতত কোনো আগ্রহ প্রকাশ করিলেন না। ঠাকুরানীর চেহারাখানা সেই রকম রহিল। তিনি সেই অবস্থায় রমণবাবুকে অন্ন দিতে গেলেন। রমণবাবু দেখিয়া হাসি চাপিতে গিয়া বিষম খাইলেন, আর তার খাওয়া হইল না। শুনিলাম রামরাম দত্তকে অন্ন দিতে গেলে কর্তা মহাশয় তাকে দূর দূর করিয়া তাড়াইয়া দিয়াছিলেন। শেষে দয়া করিয়া সুবাসিনী বুড়িকে বলিয়া দিল, আমার ঘরে বড় আয়না আছে, মুখ দেখো গিয়া। বুড়ি গিয়া মুখ দেখিল, তখন সে উচ্চ স্বরে কাঁদিতে লাগিল এবং আমাকে গালি পাড়িতে লাগিল। আমি বুঝাইতে চেষ্টা করিলাম যে আমি চুলে মাখাইতে বলিয়াছিলাম, মুখে মাখাইতে বলি নাই। বুড়ি তাহা বুঝিল না। আমার মুণ্ডভোজনের জন্য যম পুনঃ নিমন্ত্রিত করিতে লাগিলেন। শুনিয়া সুবাসিনীর মেয়ে শ্লোক পড়িল, যে ডাকে জমে তার পরমাই কমে, তার মুখে পড়ুক ছাই, বুড়ি মরে জানা ভাই। শেষে আমার সেই 3 বৎসরের বয়সের জামাতা একখানা রাঁধিবার চেলা কাঠ লইয়া গিয়া বুড়ির পিঠে বসাইয়া দিল। বইল, আমাল চাচুলি। তখন বুড়ি আছাড়িয়া পড়িয়া উচ্চস্বরে কাঁদিতে লাগিল। সে যত কাঁদে আমার জামাই তত হাততালি দিয়া নাচে আর বলে, আমাল চাচুলি, আমাল চাচুলি। আমি গিয়া তাকে কোলে নিয়া তার মুখচুম্বন করিলে তবে থামিল। আজ এই পর্যন্তই। ইন্দিরা উপন্যাসটি পড়লাম। এর পরবর্তী পর্বে 10ম অধ্যায় শুরু করব।